আজকে আজকে ক্লাস আমি শুরু করব তরল পদার্থের প্রসারণ। আগের দিন আমি কঠিন পদার্থের প্রসারণ করেছিলাম এবং ওখান থেকে খুব সামান্য একটা কিছু কোয়েশ্চেন আনসার যেটা দেখিয়েছিলাম কি ধরনের প্রশ্ন আছে সেটা আমি দেখেও দিয়েছিলাম। যাই হোক, তো তরল পদার্থের প্রসারণ মানে কিরকম হয় না, আমরা যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে দেখেছিলাম সেটা দৈর্ঘ্যের দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে, ক্ষেত্রফলও প্রসারণ ঘটে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের কিরকম কোনো রকম প্রসারণ ঘটে না। কারণ কি না, কারণ হচ্ছে তরল পদার্থের নিজস্ব কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই। এই জন্য তরল পদার্থের কি হয়, শুধুমাত্র আয়তনের পরিবর্তনটা ঘটে, কিন্তু দৈর্ঘ্য পরিবর্তন ঘটে না উষ্ণতার পরিবর্তনে। এবার বলছে উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের ন্যায় তরল পদার্থের প্রসারণ হয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকায় দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন তিন ধরনের প্রসারণই অর্থপূর্ণ। কিন্তু তরল পদার্থের কি নির্দিষ্ট কোনো আকার না থাকায় এর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে অর্থহীন। কেবলমাত্র আয়তনের প্রসারণই অর্থপূর্ণ। মানে কি, কারণ কি না, কারণ হচ্ছে আমি এরকম একটা কঠিন পদার্থ নিলাম, তাহলে এই কঠিন পদার্থটা দৈর্ঘ্য বরাবর এদিকে শুধু এদিক বরাবর তার প্রসারণ হতে পারে, তারপর ফলে আর কি হতে পারে, টোটাল ক্ষেত্রফলটা প্রসারণ করতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, এই যে আয়তন, আয়তন মানে এটা এটা যদি 3D আকৃতি হতো তাহলে বলতে পারতাম আয়তন আছে, তাহলে আয়তনটাও কি হতে পারতো, পরিবর্তন হতে পারতো। কিন্তু তরল পদার্থের কি হয় না, তরল পদার্থের নিজস্ব কোনো আকার আয়তন বা নিজস্ব কোনো আকার বা ক্ষেত্রফল নেই। যদি এরকম একটা চৌকাকার পদার্থের চৌকাকার পাত্রে রাখি তাহলে তরল পদার্থটা চৌকাকার ধারণ করবে। যদি আমি একটা এরকম পাত্রে রাখি তাহলে এরকম আকার ধারণ করবে। যদি আমি একটা গলীয় পাত্রে রাখি তাহলে গলীয় আকার ধারণ করবে। যখন যে পাত্রে রাখবো তখন সেই পাত্রের মতো সে আচরণ করবে। তো নিজস্ব কোনো আকার নেই, তাই জন্যে তরল পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণটাই হচ্ছে একমাত্র একমাত্র ব্যাপার, যেটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে সবকটাই কিন্তু অর্থপূর্ণ ছিল। ওকে, এই জন্য বলেছে যে কঠিন, তরল এবং গ্যাসীয় এই সব ধরনের পদার্থের একটি নির্দিষ্ট আয়তন থাকায় আয়তন প্রসারণই সব ক্ষেত্রেই অর্থপূর্ণ। তাই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরল পদার্থের কেবল আয়তনের প্রসারণটাই এই অধ্যায়ে আমরা আলোচনা করব। এবং কাকে বলছে এটা, মানে এই আয়তন প্রসারণটা কি কাকে বলছে না, সংজ্ঞাটাই বলছে যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রসারণ গুণাঙ্ক বলে। আমি এখানে আপাতত দুটো বাদ দিলাম, কারণ আপাতত প্রকৃত দুটো হয়। এই দুটো কেন হয় সেটা আমি বলছি। কিন্তু প্রসারণ গুণাঙ্কটা কি না, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি, মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, কি হবে না, কোনো তরলের একক আয়তনে, মানে একক আয়তনে মানে কি 1 ঘন সেমি আয়তনের যে পরিমাণ প্রসারণ ঘটবে তাকে তার প্রসারণ গুণাঙ্ক বলে। এবার এটা দু রকম হয়, একটা হচ্ছে আপাত, আর একটা হচ্ছে প্রকৃত। কেন এরকম হয় সেটাই বলছি। তার আগে একটুখানি জাস্ট দেখে নিই কি বলছে না, একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের প্রসারণ সাধারণত 10 গুণ বেশি হয়। ধরো আমি 5 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, সেখানে কঠিন পদার্থের যা না বৃদ্ধি হবে, প্রসারণ ঘটবে, তার থেকে তরল পদার্থের প্রসারণটা বা বৃদ্ধির প্রসারণটা অনেক বেশি হবে, প্রায় নিরানব্বই 10 গুণ। এছাড়া কি বলছে না, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য সমআয়তন বিভিন্ন তরলের প্রসারণ বিভিন্ন হয়। এবং এটা আমরা আগের দিন দেখেছি যে নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য সমআয়তন এবং সমদৈর্ঘ্য, সমআয়তন, সমক্ষেত্রফল বিশিষ্ট বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন যেমন হয়েছিল, তেমনি বিভিন্ন তরলের বিভিন্ন রকম প্রসারণ হবে। মানে যেমন জলকে যদি আমি 5 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি তার যা প্রসারণ হবে, তার জায়গায় যদি আমি বরফকে করি অনেক কম বেশি হতে পারে। বা আবার যদি আমি অন্য কোনো জলীয় দ্রবণকে করি সেটা অনেক কম বেশি হতে পারে। অর্থাৎ বিভিন্ন তরল পদার্থের আয়তনের যে প্রসারণ সেটা বিভিন্ন হয় একই উষ্ণতা, এক নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য, এটাই বলেছে। আবার কি বলেছে, শুধু এটাই নয়, আবার উষ্ণতার বিভিন্ন পাল্লায় মানে রেঞ্জে তরলের প্রসারণের হার সামান্য পরিবর্তিত হয়। অর্থাৎ কি বলছে যে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি করলে যে পরিমাণ বৃদ্ধি হবে 93 মানে হচ্ছে 93 থেকে যদি 94 করি সেই একই পরিমাণ প্রসারণ ঘটবে না। অর্থাৎ কিরকম ব্যাপারটা না, এখানেও দেখো 1 ডিগ্রি আমি উষ্ণতা বৃদ্ধি করলাম, আর এখানেও 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম। দুটোর ক্ষেত্রে কি দেখা গেল, এর ক্ষেত্রে 5 থেকে বেড়ে হলো 6, আর এর ক্ষেত্রে যখন আমি 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি করলাম, কি করলাম, উষ্ণতা বৃদ্ধি করলাম, তখন এর আয়তন ভি থেকে বেড়ে হলো ভি
V1 থেকে V2 যখন হলো, আয়তন ছিল 5, সেখান থেকে হয়ে গেল 6। whereas যদি আমি 93 থেকে 94 এ করি, 94 থেকে দেখা গেল ছিল 5, V1 হয়ে গেল 7। কখন না, যখন উষ্ণতা বৃদ্ধি করলাম। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, এখানে 1 ডিগ্রি বৃদ্ধি করলাম, কিন্তু রেঞ্জটা যেহেতু আলাদা, এর 18 থেকে 19 রেঞ্জ বা 10 থেকে 11 রেঞ্জ, আর এর 93 থেকে 94 রেঞ্জ, এই দুটো রেঞ্জে এদের দৈর্ঘ্যের মানে এর আয়তনের প্রসারণটা বিভিন্ন রকম হলো। বিভিন্ন রকম তরলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, তাছাড়াও উষ্ণতার রেঞ্জের পার্থক্যতেও কিন্তু এদের প্রসারণ বৃদ্ধি বিভিন্ন রকমের হয়। এই জন্য বলেছে যে যে জলের উষ্ণতা ওইটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য, নির্দিষ্ট পরিমাণ কি 1 ডিগ্রি উষ্ণতায় সেটা বৃদ্ধির জন্য সম-আয়তন বিভিন্ন তরলের, এক্ষেত্রে যা আয়তন ছিল এক্ষেত্রে তাই আয়তন, এক্ষেত্রে নির্দিষ্ট একটা 1 ডিগ্রি নির্দিষ্ট উষ্ণতা মানে 1 ডিগ্রি বৃদ্ধি করছে, এক্ষেত্রে 1 ডিগ্রি বৃদ্ধি করছে, বললে কি হবে না, সম-আয়তন বিভিন্ন তরলের মধ্যে প্রসারণ বিভিন্ন হয়। ঠিক আছে, ওটা তো হয়। তার সঙ্গে বলছে বিভিন্ন উষ্ণতার বিভিন্ন পাল্লায় তরলের প্রসারণের হার বিভিন্ন রকম হতে পারে বা সামান্য পরিবর্তন হতে পারে, এইটা বলেছে। এবার এখানে একটা জিনিস আছে যে এইটা আমাদের খুব কাজে লাগে, যে জলের প্রসারণের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এইটার জন্য আর কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার থেকে এইটাই ইম্পর্টেন্ট, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, জলকে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে প্রসারিত না হয় সংকুচিত হয়, এবং এটা আমরা পরে দেখব। এখানে বলেছে একটা পরিচয় দেখো, এটা আমরা দেখছি জলের এই ব্যতিক্রান্ত প্রসারণটা কি সেটা আমরা দেখবো। তাহলে এবার দেখি যে তরলের আপাত আর প্রকৃত প্রসারণ। আর তরলের আপাত প্রসারণ একটা বলছিলাম, এখানে আগে দেখালাম, এখানে আপাত কথা লেখা আছে আর এখানে গেছে প্রকৃত। এই দুটো কেন এরকম হয়, কেন আপাত আর প্রকৃত কেন হয় না, বলছে যে তরল পদার্থকে সবসময় কোন পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। আমরা জানি এটা, যে জলকে আমরা সরাসরি উত্তপ্ত করতে পারি না, আমরা দুধ জল যাই নিই না কেন সবকে সরাসরি আমরা উত্তপ্ত করতে পারি না, কোনো একটা পাত্রে রেখে আমাদের উত্তপ্ত করতে হয়। তাই তাপ প্রয়োগের ফলে কি হয়, তরলের সঙ্গে সঙ্গে পাত্রটার প্রসারণ ঘটে। কারণ আগের দিন আমরা দেখলাম যে কঠিন পদার্থের একটা প্রসারণ ঘটে, তাই তাপ প্রয়োগের ফলে তরল পদার্থে যেমন প্রসারণ ঘটে, কঠিন পদার্থের একটা প্রসারণ ঘটে। তাই পাত্রের প্রসারের তুলনায় কি হয় না, তরলের প্রসারণ বেশি হয়, সেটা আমরা দেখলাম এখানে যে 10 গুণ বেশি হয়। এখানে দেখলাম যে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের প্রসারণ সাধারণত 10 গুণ বেশি হয়। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে যখন কোনো তরলকে আমরা উত্তপ্ত করি, কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করি, এবং সাধারণত জেনারেলি কি হয়, পাত্রটা কঠিন পদার্থে তৈরি হয়, এবং পাত্রের প্রসারণের তুলনায় কি হয়, তরলের প্রসারণটা বেশি হয়। তাই আমরা কি করি, জেনারেলি কি করি না, জেনারেলি আমরা যখন তরল পদার্থের প্রসারণটা দেখি, তখন ওই পাত্রের যে প্রসারণটা হলো সেটাকে আমরা উপেক্ষা করি। এই জন্য বলছি পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ। কেন এরকম আপাত প্রসারণ বলা হচ্ছে না, যখন ধরো এরকম একটা পাত্রের মধ্যে রেখে আমি হিট করলাম, তাপ দিলাম, তখন দেখা গেল এর ভিটা 5 থেকে বেড়ে, কথাই বলছি, এর ভিটা হয়ে গেল 15। ঠিক আছে, এই সেম উষ্ণতাতেই এই কঠিন পদার্থ যেটা রয়েছে তারও তো আয়তন প্রসারণ হচ্ছে। তাহলে কঠিন পদার্থ যেটা রয়েছে তার আয়তনটা ধরে নিচ্ছি আমি, যা ছিল তার থেকে 0.1 সেন্টিমিটার বা 0.1 বা 0.001 বৃদ্ধি পেল। তাহলে এটাকে আমরা উপেক্ষা করেই আমরা শুধুমাত্র এটাকে পরিমাপ করি। তাহলে যদি প্রকৃতটা পেতে চাই, তাহলে এই বৃদ্ধিটাকে তো বাদ দিতে হবে আমাদের। এই জন্যই এখানে বলেছে যে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ, অর্থাৎ এইটাকে উপেক্ষা করে শুধুমাত্র 5 থেকে 15 যেটা দেখলাম এইটা হচ্ছে তার আপাত। আর যদি আমরা আবার এইটাকেও ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি, যে এইটাকে যদি বাদ দিয়ে করি, তার মধ্যে এতটা কঠিন পদার্থের যদি এতটা হয়েছে বা পাত্রের প্রসারণ ঘটেছে, তাহলে তখন তাকে বলছে প্রকৃত। বোঝা গেল? ওই জন্য বলছে তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশের তরল ছিল প্রসারণ আগে, সেই অংশের প্রসারণ যোগ করলে তরলে যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। অর্থাৎ এই প্রসারণের সঙ্গে যদি তরলের যে পাত্রে রয়েছে সেই পাত্রের প্রসারণটাকে যদি আমি সঙ্গে ধরে নিই, তখন তাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপ্যানশন, আর এটা ছিল অ্যাপারেন্ট এক্সপ্যানশন। ঠিক আছে, এবার হচ্ছে
আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক মানে আগের দিন যেমন পড়েছিলাম, ঠিক আগের দিন আমরা যেমন পড়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে কিছুই নয়। আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরল প্রসারণ গুণাঙ্ক ব্যাপারগুলো কি ছিল না, একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলে বা একক দৈর্ঘ্যে বা একক আয়তনে যে প্রসারণ ঘটে। আগের দিনও আমাদের ছিল, যখন কঠিন পদার্থ পড়ছিলাম তখন আমরা দেখেছি যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, একক দৈর্ঘ্যে একক উষ্ণতায় কতটা বৃদ্ধি পাচ্ছে, একক ক্ষেত্রফলে কতটা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে যেহেতু শুধুমাত্র আয়তন আছে, তাহলে সবসময় আয়তন ব্যাপারটা কি ওই জন্য বলছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন তরলের একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে তরলে আপাত প্রসারণ ঘটে। আপাত মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে যেখানে শুধুমাত্র পাত্রের আয়তনটা আমরা উপেক্ষা করব, শুধুমাত্র তরলের প্রসারণটাকে আমরা কনসিডার করব, সেটাকে বলা হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক। কখন ধরে নাও এর একক ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফল না, একক আয়তনে ধরে নাও 1 ঘন সেমি আমি একটা নিয়েছি, 1 ঘন সেমি একটা পাত্রের মধ্যে তরল নিয়েছি, এর মধ্যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, একক উষ্ণতা মানে 1 ডিগ্রি, তখন যে পরিমাণ বৃদ্ধিটা ঘটলো সেটাকে তার বলা হচ্ছে কি প্রকৃত এই আপাত প্রসারণ গুণাঙ্ক। এবং এটা যদি 5 ডিগ্রি ক্ষেত্রে হয় তাকে 5 দিয়ে ভাগ করলেই হবে। আর যদি একক ক্ষেত্রফলের জায়গায় যদি আমি অনেক বেশি পরিমাণ ক্ষেত্রফল নিই তাহলে সেইটাকে ওদিকে ভাগ করলেই হয়ে যাবে। এর ফর্মুলাটা কি না, আগের দিন যেমন ছিল আপাত প্রসারণ কতটা প্রসারণ ঘটলো বাই প্রাথমিক আয়তন কতটা ছিল কিন্তু উষ্ণতা কত বৃদ্ধি করলাম, ঠিক আগের দিন যেমনটা ছিল কঠিনের সময় যখন ঠিক যেমনটা ছিল ঠিক সেরকমই ওখানে যেমন ছিল আপাত দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এরকম এই ক্ষেত্রেও একই জিনিস, আপাত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, একে আর বেশি কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। এবং এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে কেউ কোনো তরলের আপাত প্রসারণ তার গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম নয়। কারণ কি, এটা আপাত প্রসারণটা শুধু তরলের উপর ডিপেন্ড করছে না, পাত্রের উপাদানের উপরও ডিপেন্ড করছে, এই জন্য এটা পাত্রের উপরও এর মানটা নির্ভর করে। কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কি, তার পাত্রের নিজস্ব ধর্ম। কারণ এখানে পাত্রটাকে আমি যখন ধরে নিচ্ছি তাহলে তরলের প্রকৃত যে প্রসারণ হচ্ছে সেটা তরলের প্রকৃত নিজস্ব ধর্ম। আপাত যতটা হয়েছে সেটা তার নিজস্ব নয়, তার সঙ্গে কিছুটা পাত্রেরও কিন্তু যোগ আছে। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কি না, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এই ক্যালকুলেশনগুলো কিভাবে হচ্ছে এগুলো আমি দেখাচ্ছি না একটাই কারণে এগুলো আমাদের লাগবে না, কিন্তু আমি আগের দিন কঠিনের সময় একটাকে করে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক সেইভাবেই করা হয়েছে। মানে কেমন হচ্ছে আমি তবু একটা জিনিস একটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই জিনিসগুলো কিভাবে আসছে। না ধরে নাও T1 উষ্ণতা আছে, মানে একটা প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1, সেখানে কোনো তরলের আয়তন হচ্ছে V1। আমি আগের দিন সংখ্যা মান দিয়ে করেছিলাম, তবু আমি একটা দেখিয়ে দিই, আগের দিন তোমরা ছিলে না। ধরো না এখানে প্রাথমিক উষ্ণতা ছিল T1, মানে T1 সমান হচ্ছে 5 ডিগ্রি ধরো প্রাথমিক উষ্ণতা ছিল, ঠিক আছে। এবং তখন এর আয়তন হচ্ছে কত, তখন এর আয়তন V1 সমান ধরে নাও 15, ঠিক আছে, এটা V1 দেওয়া আছে। তারপরে কি হলো T2 মানে কি, অন্তিম আমি একটা দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্যের মানে উষ্ণতার একটা বৃদ্ধি করলাম T2, 5 থেকে আমি 6 করলাম বা 7 করলাম, যা ইচ্ছা করলাম, তখন এর আয়তনের প্রসারণ ঘটবে, তাহলে তখন V2 হলো। V2 কত হবে, এর থেকে নিশ্চয়ই বেড়ে যাবে, তাহলে এটাকে ধরে নাও 18 হয়ে গেল, ঠিক আছে। তাহলে বলছে এবার এখানে সংজ্ঞাটাই বলছে কি যে এর প্রসারণ গুণাঙ্ক, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি, এর দৈর্ঘ্য কত, আয়তনে কতটা বৃদ্ধি হলো, V2 মাইনাস V1 সমান হচ্ছে 18 মাইনাস 15। উষ্ণতা কত বৃদ্ধি হলো, T2 মাইনাস T1 মানে কত, 7 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, ঠিক আছে। দেখো এখানে সেটাই এখানে করেছে উষ্ণতা, তাহলে এখানে T1 উষ্ণতা কোনো নির্দিষ্ট পর্যন্ত এত, এবং T2 এই উষ্ণতা বৃদ্ধির জন্য V1 তরলে আপাত প্রসারণ কত করলো, তাহলে এইখানে এই উষ্ণতা বৃদ্ধির জন্য মানে কত না 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য আপাত প্রসারণ কত করলো, V2 মাইনাস V1 বা 3, সেটাই করেছে। T2 মাইনাস উষ্ণতা বৃদ্ধির জন্য V1 তরলের কেন বলছে না, প্রথমে যে আয়তন ছিল সেই তরলটার কতটা বৃদ্ধি পেল, V2 মাইনাস V1 বা যেটাকে বলা হচ্ছে আমি 3 একক বৃদ্ধি পেয়েছে। এখানে বলেছে T2 মাইনাস উষ্ণতা V1 আপাতে এতটা বৃদ্ধি পায়, তাহলে একক উষ্ণতার জন্য কত বৃদ্ধি পাবে, এককের জন্য কত পাবে, এইটা
বাই T2 মাইনাস T1, দেখো সেটাই করা আছে। এককের জন্য এটা কত বৃদ্ধি পেয়েছে, এটা বাই T1 আর ইন্টু হচ্ছে ভি, এবং এইটাকেই বলা হচ্ছে, এবং এইখানে এই মানটাকেই বলা হচ্ছে এদের কি না আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটা এককে যেটা বৃদ্ধি পায় সেটাই তার আপাত প্রসারণ গুণাঙ্ক। এইভাবে এইগুলো ক্যালকুলেট করা হয়, কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে না, কারণ এইগুলো আমাদের এইখান থেকে কোনো অঙ্ক আমাদের আসে না। আমাদেরকে যেটা মনে রাখতে সেটা আমি বলে দিচ্ছি, শুধুমাত্র আপাত প্রসারণ গুণাঙ্কটা কি মনে রাখবে, একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে পরিমাণ তরলে প্রসারণ ঘটে তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। প্রকৃত যে প্রসারণটা ঘটে এই দুটো মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম, একান্ত নিজস্ব ধর্ম, whereas আপাত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম নয়। ব্যাস এই পর্যন্ত মনে রাখলে এখানে চলবে, আর আমাদের এখান থেকে কিছু মনে রাখা প্রয়োজন নেই। এবার একটা সম্পর্ক মনে রাখতে হবে যে তরলের প্রকৃত প্রসারণ মানে হচ্ছে কি, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ, এদের মধ্যে সম্পর্ক। আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক কি, এটা ভেরি ইজি। প্রকৃত যে প্রসারণ ঘটেছে সেটা তরলের কত আপাত প্রসারণ ঘটলো প্লাস পাত্রের কত প্রসারণ ঘটলো, তাহলে আমি পেয়ে গেলাম তরলের প্রকৃত প্রসারণ। এখানে অনেক সময় এই ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক আসে, ঠিক আছে, আর আমার এখানে কিছু মনে রাখার প্রয়োজন নেই। আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক, এটা আমার খুব একটা জানার দরকার নেই, যেটা বললাম ওটাই। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্র উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা আমাদের মনে রাখার খুব দরকার নেই, এইটা মনে রাখলেই যথেষ্ট। এটাই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আর কি মনে রাখতে হবে, এগুলো আর কিছু দরকার নেই। এবার হচ্ছে আপাত গুণাঙ্ক প্রসারণ, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়, এটা আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। কিভাবে নির্ণয় করতে হয়, ভার থার্মোমিটার পদ্ধতি, এটা আমাদের আসে না কোনোদিন, সুতরাং এটা আমাদের মনে রাখার প্রয়োজন নেই। এবং দুলং পেটিটা একটা পদ্ধতি আছে, এটার মধ্যেও নির্ণয় করা হয়। যারা এইচএস পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় পরীক্ষাতে এসে যেতে পারে, বা গ্র্যাজুয়েশন ও স্ট্যান্ডার্ডও আছে, দুলং পেটিট পদ্ধতির সাহায্যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। সেখানে তাদেরকে একটি কার্যনীতিটা লিখে এই গাণিতিক পদ্ধতিতে এই অঙ্ক এই এক্সপ্রেশনটা বার করতে দিতে হয়, কিন্তু সেটা আমাদের এখানে পরীক্ষায় এমসিকিউ কোয়েশ্চেন এসব আসবে না, তো এই জন্য আমাদের এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে এটা, বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন হ্রাস। এখানে অনেক কিছু আছে, আমাদের এত কিছু এখানে মনে রাখবো না, আমরা শুধু মনে রাখবো যেটা সেটা হচ্ছে এইটা, উষ্ণতা বৃদ্ধি করলে তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন বৃদ্ধি পায়। আপাত ওজন জিনিসটা কি, অ্যাপারেন্ট ওয়েটটা কি, এটা আমরা আর্কিমিডিসের সূত্রটা পড়েছি, প্লবতা চ্যাপ্টারে পড়েছি, যে তরলে ধরো কোনো একটা বস্তু আছে, তরল পদার্থের মধ্যে, এর মধ্যে ধরো তরল পদার্থ আছে, ঠিক আছে, এর মধ্যে তরল পদার্থ আছে, এই তরল পদার্থের মধ্যে আমরা কি পড়েছিলাম না, এখানে ধরো আমি এবার একটা কঠিন পদার্থ আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, বা এর মধ্যে আমি একটা পদার্থটা ফেলে দিলাম। এবার জিনিসটা কি, এবার বলছে যে তাহলে আমরা দেখেছিলাম যে এর যা প্রকৃত ওজন তার থেকে ওজন কি হবে, কিছুটা হ্রাস পাবে, কেন না প্লবতার জন্য। প্লবতা জিনিসটা কি না, এর যা আয়তন সেই সম আয়তন জল এর উপর দিকে অপসারিত করবে, তার ফলে কি হবে, এর প্রকৃত ওজনটা কিছুটা হ্রাস পাবে, প্রকৃত ওজন কিছুটা হ্রাস পাবে, প্রকৃত না, আপাত ওজনটা একই থাকবে, আপাত ওজন কিছুটা হ্রাস পাবে, কেন না যেহেতু এর প্লবতার জন্য। এবং প্লবতাটা কি বলেছিলাম না, এ যে আয়তন জায়গা এখানে দখল করবে সেই আয়তন, সেই সমপরিমাণ আয়তনের জল অপসারণ করবে, এবং তার যা ওজন সেটাই হচ্ছে তার প্লবতা, ঠিক আছে। এবার বলছে এইখানে যেটা বলছে যে তা এখন যদি এরকম একটা ধরো ঘটনা তুমি তৈরি করেছো, সেখানে যদি এই জলটার বা এইখানে যে তরলটা আছে তার যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, তখন এর আপাত আয়তনের যে ওজনটা হ্রাস হয়েছিল সেটা কিরকম এফেক্ট করবে, এখানে সেটা বলতে চাইছে। এই জন্য বলেছে উষ্ণতা বৃদ্ধিতে তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ বলতে চাইছে কিরকম, ধরে নাও এই বস্তুটার প্রকৃত ওজন ছিল 5 কেজি, ঠিক আছে, শুধু এটা মনে রাখলেই হবে, 5 কেজি ধরো ওজন ছিল। এবার এটাকে জলে ডোবানোর দরুন এর প্লবতা সৃষ্টি হওয়ার দরুন এর ওজন হ্রাস পেয়ে কত হলো, 3 কেজি হয়ে গেল, 3 কেজি অর্থাৎ 2 কেজি ওজন এর হ্রাস পেয়েছে, এটা হচ্ছে তার কি আপাত ওজন।
আপাত ওজন, এটা তার আপাত ওজন। তাহলে প্রকৃত 5 কেজি, আপাত কত 3 কেজি। এবার বলছে এবার এরকম একটা অবস্থাতে যদি আমি এই তরলটাকে গরম করি তখন কি হবে, তখন বলছে এর এই যে আপাত ওজনটা আছে এটা তখন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে কত হবে, এটা তখন 4 কেজি হয়ে যাবে, আপাত ওজন বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই জন্য বলেছে যে উষ্ণতার বৃদ্ধিতে তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজনটা বৃদ্ধি পাবে, প্রকৃত ওজন না, আপাত ওজনটা। অর্থাৎ আগেরবারে প্লবতার জন্য 2 কেজি হ্রাস হয়েছিল, এখন 2 কেজি হ্রাস না হয় 1 কেজি হ্রাস হবে। 1 কেজি হ্রাস হওয়া মানেই তো তার আপাত ওজনটা বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ গরম করলে ঠান্ডা জলে আমি যদি 5 কেজির বস্তুকে 3 কেজি মনে হয়, গরম জলে 5 কেজির বস্তুকে আমার 4 কেজি মনে হবে। ঠিক আছে, এটা ফর এক্সাম্পলের জন্য বললাম। এই জন্য বলো, ধরো এইখানে আমার একটা বিকার আছে, তার মধ্যে জল আছে, সেই জলের মধ্যে একটা 5 কেজির বস্তুকে আমি ডুবিয়েছি, তাহলে এই বস্তুর ওজনটা আমি 3 কেজি হবে। কথায় বলছি 5 কেজি ওজনটা আমি 3 কেজি দেখতে পাচ্ছি। তাহলে এই আপাত ওজনটা কেন, তাহলে প্রকৃত ওজন 5 কেজি ছিল, আপাত ওজন আমার 3 কেজি মনে হচ্ছে, এটা কেন হয়? এটা হচ্ছে প্লবতার জন্য। তাহলে প্লবতা কি বলেছিল, যে এর আপাত ওজন হ্রাস ঘটবে এই কারণেই যে এ যে আয়তন দখল করেছে এই জলের মধ্যে, সেই আয়তনের সমপরিমাণ জলকে কি করবে, অপসারিত করবে, এবং সেই আয়তনের জলের যে ওজন, সেই ওজনের সমান একটা চাপ এর মধ্যে দেবে। ঠিক আছে, চাপের মধ্যে দেবে, তার ফলে কি হবে না, তার ফলে এ প্রকৃত যে ওজনের ডাব্লুটা দিচ্ছিল, আর এইখানে ঊর্ধ্বমুখী একটা চাপ যে থাকবে আর থাকবে, এইটার জন্য এই দুটোর মধ্যে নেগেটিভ করে 2 কেজি কমে যাবে। অর্থাৎ এই প্লবতা ঊর্ধ্বমুখী চাপটার জন্য কি হবে, ঊর্ধ্বমুখী চাপ বা প্লবতার জন্য এই 2 কেজি ওজনের হ্রাস পাবে, তাই জন্য এটা 3 কেজি মনে হবে। এটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়ে ফেলেছি। এখন এবার প্রশ্ন হলো যে এই নীল জলটাকে যদি আমরা গরম করি তাহলে কি ঘটনা হবে। না, এটাকে একটু গরম করেছি, তার মানে এখান থেকে ধোঁয়া উঠছে, গরম করলাম জলটাকে, তখন বলছে এর আপাত ওজনটা, আপাত ওজন তখন আর 3 কেজি থেকে বেড়ে 4 কেজি হয়ে যায়। কথায় বলছি 1 কেজি এত বেড়ে গেল। ঠিক আছে, তখন প্রকৃত ওজন যা ছিল তার থেকে আপাত ওজন আমরা যখন দেখলাম 3 কেজি ঠান্ডা জলে, গরম জলে দেখবো আপাত ওজনটা আরেকটু বেড়ে গেছে। অর্থাৎ আমাদের তখন আরেকটু বেশি ভারী মনে হবে। একই জল ছিল, সেই একই জলে দাঁড়িয়ে আছো, যখন ঠান্ডা জল ছিল তোমার দেখো 5 কেজি বস্তুটা 3 কেজি মনে হচ্ছিল, ওই জলেই তুমি দাঁড়িয়ে আছো, জলটাকে জাস্ট গরম করে দেওয়া হয়েছে, তার ফলে কি হবে, 5 কেজি বস্তুটা মনে হবে একটা হঠাৎ করে 1 কেজি ওজন বেড়ে গেল, 4 কেজি হয়ে গেল। কেন না, এইখানে এই ধর্মটার জন্য এটা হয়। কিসের ধর্ম না, উষ্ণতা বৃদ্ধি করলে তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় তার পরীক্ষা করার আমাদের কোনো প্রয়োজন নেই, সেই লজিকটা আমাদের আসবে না। আমাদের শুধু মনে রাখতে হবে উষ্ণতা বৃদ্ধি করলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন বৃদ্ধি পায়। কেন হয় তার এখানে অঙ্ক আছে, এটা ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছে, এবং সেটা একটা কি বলে পরীক্ষা করে ওরা দেখিয়েছে, কিন্তু আমরা সেটাতে যাবো না, বিকজ আমাদের পরীক্ষাটা আমাদের আসবে না। এরপর নেক্সট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, এইটা মনে রাখলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ। কি এই জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কি না, আমরা এখনো পর্যন্ত যেটা দেখলাম যে কোনো তরলকে উত্তপ্ত করলে তার আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, তরল পদার্থকে উত্তপ্ত করলে আয়তন বাড়ে, তাই তার জন্যই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে কি, আয়তন প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, তার জন্য চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে তরল পদার্থের প্রসারণ। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তনটা বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পারলে ঘনত্বটা কি হবে, কমবে। কেন, কেউ একজন বলো, আয়তন যদি বৃদ্ধি পায় ঘনত্ব কেন কমবে? তাহলে এখন আয়তন যদি বেড়ে যায়, অর্থাৎ ভর তো ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভর বা ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ভরের মান তো সেম থাকবে, প্রত্যেকটা বস্তুর ভর তো অবিনশ্বর, ভর তো চেঞ্জ করা যায় না, ভর তো একই, তার মধ্যে যত পরিমাণ মেটেরিয়াল ছিল তত পরিমাণ মেটেরিয়ালই থাকবে। তার আয়তনটা যদি বৃদ্ধি পায়, এখন উষ্ণতা যদি এখন দেবো তখন কি হবে, আয়তনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আয়তন বৃদ্ধি পেলে কি হবে, ঘনত্বটা কি, ঘনত্বের মানটা কমে যাবে না, এটা যত বাড়বে এটা তত কমবে না। কারণ কি না, ধরে নাও এখানে ছিল 5 আর এখানে ছিল আমার 3, ঠিক আছে, তখন তাহলে তখন যা ঘনত্বের যা মান
আর এবার এইখানেও ঘনত্বটা কি হলো, এখানে ভরটা 5ই রইলো আর আয়তনটা 3 জায়গায় হয়ে গেল 4, তাহলে কত হবে? বা কোনো সময় এর মান 4 জায়গায়, অনেক সময় আবার এখানে দেখা গেল আমি বোঝাই বলছি 5 ছিল আর এখানে ঘনত্ব এটা 5 থেকে এর আয়তন বৃদ্ধি করে এর আয়তনটা 5 হয়ে গেল, তাহলে এর ঘনত্ব তখন কত হলো? 5/5 করলে 1। এর মানটা কত? এর মানটা 5 থেকে 1 থেকে বেশি, 3 1 3, 2 দশমিক খায়ে 0, 3 6 18 মানে 1.6। এর মান কত? সেখানে এর মান হচ্ছে 1, আর এর মানটা দেখবে 1.6 থেকে কম, 5 যখন দিলাম তাহলে 1 করলাম, 4 1 4 1 দশমিক খাওয়ালাম 0, ঠিক আছে, 4 2 8 তাহলে 1.2 1.6। তাহলে নিচে যত মান বাড়ছে, তাহলে এখানে ছিল 3, এখানে ছিল 4, 4 যখন 3 ছিল, নিচে যখন মানটা কম ছিল তখন এই ঘনত্ব কত হয়েছিল? 1.6। যখন 4 হলো তখন ঘনত্ব 1.2, যখন 5 হয়ে গেল ঘনত্ব কত হয়ে গেল? 1। অর্থাৎ ঘনত্ব কমছে কখন? যখন আয়তনটা বাড়ছে। as soon as আয়তন বাড়ছে তখন ঘনত্ব কমছে। বোঝা গেল কি বোঝা গেল না? এটা হচ্ছে জেনারেলি, যখন এটা হচ্ছে জেনারেল ঘটনা। কারণ কখন না, কোনো তরলকে যখন উত্তপ্ত করবো তার আয়তনে বাড়বে এবং ঘনত্ব কমে। এবং তোমাদের প্রশ্নটা কিন্তু এরকমও আসতে পারে, কোনো তরল পদার্থকে উত্তপ্ত করলে তার ঘনত্ব কমে বাড়ে একই থাকে, কোনো এফেক্ট হয় না, তখন তোমাকে লিখতে হবে ঘনত্ব কমবে। কেন কমবে না? তরল পদার্থ থেকে উত্তপ্ত করলে তার আয়তন বাড়বে, এটা আমরা জানি যে কোনো বস্তুকে উত্তাপ দিলে তার আয়তন বাড়বে, সেটা হোক কঠিন হোক তরল হোক গ্যাস। আয়তন বাড়বে কখন? যখন আমরা তাকে হিট দেবো, উত্তপ্ত করলে সেটা আয়তন বাড়বে, এটা আমরা জানি, এটা সর্বজন স্বীকৃত। এবং আয়তন যখন বাড়বে তখন ঘনত্ব কমবে, কারণ আয়তনের সঙ্গে ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এবার জলের ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম দেখা যায়। এমন কি কিরকম ব্যতিক্রম সেটাই দেখা যায়। কিন্তু জলের ক্ষেত্রে নিম্ন উষ্ণতার একটি নির্দিষ্ট পাল্লা, এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। সব ক্ষেত্রে ব্যতিক্রম, নির্দিষ্ট পাল্লার ব্যতিক্রম। কেমন দেখা যায়? কোনো নির্দিষ্ট পরিমাণ জলকে 0 ডিগ্রি থেকে ধীরে ধীরে উত্তপ্ত করলে দেখা যায় 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা জলের আয়তন না বেড়ে কি হয়? আয়তন কমতে থাকে। তাহলে কি হলো? আমরা দেখলাম যে উত্তপ্ত করলে আয়তন বাড়তে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জে, মানে এখানে ধরো এখানে যদি থাকে 0 আর এখানে যদি হয় 4, তাহলে এর আয়তন এখানে যদি থাকে 5, এর এখানে আয়তন বেড়ে কত? আয়তনটা বেড়ে যাওয়ার কত হয়েছিল? বেড়ে 6 7 বা এরকম কিছু হওয়ার কথা ছিল, দেখা গেল এর 5 থেকে এটা হয়ে গেল 3, তারপরে আবার বাড়তে থাকবে, তারপর আবার যেমন বাড়ার নিয়ম বাড়তে থাকবে। কিন্তু এই পাল্লাটা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, এই পাল্লাতে আয়তন কি হচ্ছে? কমছে। উত্তপ্ত করলে দেখা যায় 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত জলের আয়তন না বেড়ে কমতে থাকে। এরপর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য তরলের ন্যায় জলের আয়তন প্রসারণ ঘটে এবং জলের ঘনত্ব কমতে থাকে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি না, 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম এবং ঘনত্ব সর্বাধিক হয়। কারণ আয়তন যেখানে সবচেয়ে কম, ঘনত্ব তখন সবচেয়ে বেশি। কারণ আমরা একটু আগেই দেখলাম আয়তন যত কম হবে ঘনত্ব তত বেশি হবে। তাহলে 4 ডিগ্রি উষ্ণতাতে সবচেয়ে বেশি ঘনত্ব, আয়তনটা সবচেয়ে কম, তাই তো। মানে 1 ডিগ্রি উষ্ণতায় যা ছিল 8 ডিগ্রিতে বেশি হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু 4 ডিগ্রি পর্যন্ত কি হলো? কমে গেল। 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তনটা কমে গেল। আয়তন যখন কমে গেল তাহলে অবশ্যই 4 ডিগ্রি থেকে ঘনত্ব বেড়ে গেল, ঠিক আছে। তারপর আবার কি ঘনত্ব আবার কমতে থাকবে, যেহেতু আবার এরপর আয়তন বাড়তে থাকে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম, ঘনত্ব সবচেয়ে বেশি। আবার কিছু কিছু আবার উল্টো কেসটাও ঘটে। কিরকম না, গরম জলকে যখন ধীরে ধীরে ঠান্ডা করা হয় তখন দেখা যাবে অন্যান্য তরলের মতো 4 ডিগ্রিতে না পৌঁছানো পর্যন্ত উষ্ণতা হাতের হ্রাস, মানে যখন কমাচ্ছি তখন তোমার জলের আয়তনটা কমছে। সেটা মানে রিভার্সটাও সত্য। মানে এখন যদি কোনো পদার্থের আয়তন যদি এদিক থেকে এদিকে গেলে বাড়ে, তাহলে যখন উষ্ণতা কমাবো তখন আয়তনটা কি হবে? কমবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে এই পর্যন্ত কমলো ঠিকই, তারপর আবার আয়তনের বাড়তে শুরু করবে। এটা উল্টো ঘটনাটা ঘটে, এটা বলতে চাইছে, ঠিক আছে। এবার এই জন্যই বলছে যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে জলের এই ভিন্ন প্রসারণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। তাহলে ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে বোঝা গেল? বেশি বোঝা গেছে সুন্দর করে, ঠিক আছে। এবার এখান থেকে এইটা আমাদের মনে রাখতে হবে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ ঘটে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। বা এখানে এটাও আসবে
যে জলের ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি উষ্ণতা, 4 ডিগ্রি উষ্ণতা। এই প্রশ্নটা এখানে অনেক সময় আসে, ঠিক আছে। এবং এখানে একটা ছক আছে, দেখানো যেতে পারে যে 4 ডিগ্রিতে ঘনত্ব সবচেয়ে বেশি। আমাদের মনে রাখার দরকার নেই, এখানে দুটো প্রশ্ন এখানে মনে রাখতে হবে, মানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। একটা কি, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি কমে যায়, অর্থাৎ জলের প্রসারণ ব্যতিক্রান্ত সাধারণ নিয়মগুলো নয়, ঠিক আছে। 4 ডিগ্রি উষ্ণতা জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ প্রসঙ্গত প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক হয়। বা এখানে বলতে পারো যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ঋণাত্মক। এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক সবসময় ঘন পজিটিভ হওয়ার কথা, যেহেতু এখানে আয়তনটা কমে যাচ্ছে তাই আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক বলতে পারো। তাহলে এখান থেকে এটাও আসতে পারে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঋণাত্মক কি হতে পারে, হ্যাঁ হতে পারে, তখন তাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে জলের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো, সেই জন্য 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্বকে একক ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয়েছে, এর জন্য কতগুলো পরীক্ষা করে দেখানো হয়েছে। আমাদের এসব পরীক্ষা করে দেখার কোনো প্রয়োজন নেই, আমরা ধরে নেবো এখানে যেটা লিখেছে সেটাই সত্য। কি পরীক্ষা করে কে কি প্রমাণ করেছে আমার দেখার দরকার নেই। যেমন পরীক্ষার জন্য হোপের একটা পরীক্ষা করেছে, এসব পরীক্ষার আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এই হোপ বিভিন্ন রকম পরীক্ষা করে দেখিয়েছে যে ব্যাখ্যা করে দেখিয়েছে যে হ্যাঁ এই ঘটনাটা সত্য, 4 ডিগ্রি সর্বোচ্চ এটা দেখিয়েছে। কিন্তু আমরা সব দেখবো না, আমরা ধরে নেবো ওটাই সত্য। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জলচর প্রাণী যারা আছে তারা এই জলের এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্য কিভাবে বেনিফিট পাচ্ছে। যেমন বরফের তলায় মাছ, যেগুলো বরফের তলায় এই যে মাছগুলো মানে বড় যেখানে বরফ জমে যায় নদীতে বা বরফ যখন হয়ে যায়, তখন নিচের অংশ দেখবো তখনও পর্যন্ত জল থাকছে। সেটা কেন হচ্ছে না, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীতপ্রধান দেশে নদ নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল জমে বরফ হলেও মাছ ও অন্যান্য জলের প্রাণীরা বেঁচে থাকতে পারে। কারণ কি না, তার নিচের অংশটা কিন্তু তখনও পর্যন্ত জমে না। এখানটা যখন 0 ডিগ্রি, এখানটা 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি পর্যন্ত যখন হয়, নিচেটা পর্যন্ত জমে না। এর কারণটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য, ঠিক আছে। এবং এর ব্যাখ্যাটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তোমাদের কাজ হচ্ছে পরের দিন আমাকে এইখানে আমি যখন গ্যাসের প্রসারণ পড়াবো তখন আমাকে এইটা ব্যাখ্যা করে বলা যে কেন জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য এই ঘটনাটা ঘটে। এটা তোমরা পড়ে আমাকে ব্যাখ্যা করে 1 বাই 1 বলবে।